হ্যালো সবাইকে, আজকে একটা কে ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যেখানে এক ৩৬ বছরের ভদ্রলোক হঠাৎ করে একদিন ১৮ বছরের হয়ে যায়। তারপরে সে কিভাবে তার টিনেজ লাইফের সাথে অ্যাডজাস্ট করে তাই জানবো এই গল্পে। আগের ৮টা পার্ট অলরেডি দিয়ে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে পার্ট 9, তাহলে চলো শুরু করা যাক। উইয়ং দাজুংকে কিস করলে দাজুং রেগে উইয়ংকে একটা থাপ্পড় মারে। তারপরে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় এরিন ওকে আটকাতে যায়, কিন্তু ও কোনো কথা শোনে না। বাইরে এলে দেখে যে ওখানে জিহুন দাঁড়িয়ে আছে, ওকে পৌঁছে দেবে বলে বাড়িতে। পেছন ফিরে দাজুং দেখে যে উইয়ং আসছে। তখন ও বেশি কথা না বাড়িয়ে জিহুনের গাড়িতে উঠে পড়ে। দেইয়ং পরের একটা ট্যাক্সিতে উঠতে যাচ্ছিল, তখন এরিন আটকায়। দেইয়ং বলে যে আজকে সব সত্যিটা আমি বলে দেব। গাড়িতে জিহুন জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। দাজুং বলে যে না, কিছু হয়নি। দেইয়ং ওখানে পৌঁছে যায়, ওর হাত ধরে রাস্তা আটকে কথা বলতে চায়, কিন্তু দাজুং রাজি হয় না। তখন জিহুন এসে হাত ছাড়িয়ে দিয়ে বলে রাস্তার মধ্যে এরকম অসভ্যতম করছো কেন। দেইয়ং বলে তুমি এসবের থেকে বাইরে থাকো। তখন দাজুং জিহুনকে দেখিয়ে বলে ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে এরম ভাবে কথা বলতে পারো না। দেইয়ং বলে তুমি মিথ্যে বলছো। জিহুন বলে কোনো মিথ্যে নয়, দাজুং আমার গার্লফ্রেন্ড। এই বলে ও দাজুংয়ের হাত ধরে নিয়ে চলে যায়। দাজুং জিহুনকে সরি বলে এরম মিথ্যে বলার জন্য, আর থ্যাংক ইউ বলে ওকে হেল্প করার জন্য। এদিকে দেয়কজিন হেজিনকে মেসেজ করেছে কফি ডেটে যাওয়ার জন্য। তার পরে পরে দাজুং আসে দেয়কজিনের অফিসে আগের দিনের রাতের ঘটনাটার ব্যাপারে কথা বলতে। দাজুং বলে আমাদের পেরেন্টস হিসেবে এই ব্যাপারটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই সময় হেজিন দেয়কজিনের মেসেজে রিপ্লাই করে। ও লিখেছে এখন এইসব ডেট ফেট নিয়ে না ভেবে উইয়ং এর ওপর কনসেন্ট্রেট করতে হবে ওদের। এই সময়টা খুবই সেনসিটিভ, তাই এখনই ও এই ডেটের প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা পড়ে দেয়কজিন তো দেইয়ং এর ওপর রেগে ফায়ার। ওর লাভ লাইফটা জাস্ট শুরু হতে যাচ্ছিল, কিন্তু দেইয়ং এর জন্য কেচে গেল। তাই রেগে দেয়কজিন বলে ওঠে কার ছেলে, আমার কোনো ছেলে নেই। দাজুং ভাবে উইয়ং এর কিসের ব্যাপার নিয়ে হয়তো দেয়কজিন উইয়ং এর উপরে খুব রেগে আছে, তাই এরকম বলছে। দাজুং বলে শান্ত হতে, এটা একটা বয়সের ব্যাপার, ঠিকঠাক বোঝালে উইয়ং ঠিকই বুঝবে। দেয়কজিনের অফিস থেকে বেরোনোর সময় দাজুং এর সাথে দেইয়ং এর দেখা হয়। দেইয়ং এর সাথে দেখা হতেই দাজুং এর হেঁচকি উঠতে শুরু করে। ও যে দেইয়ংকে বলবে ওর থেকে দূরে থাকতে, তা আর বলতে পারছে না কিছুতেই। লিফটে অনেক লোক ওঠে এরপর, তখন দাজুং আর দেইয়ং খুব কাছাকাছি চলে আসে। একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হয়। লিফট থেকে নেমেই দাজুং বলে আমি সরি যদি আমি তোমাকে কোনো ভুল সিগন্যাল দিয়ে থাকি, যার জন্য হয়তো তুমি এরমটা করেছো। তবে এরপর থেকে আমি আর তুমি কখনোই কথা বলবো না। রাস্তায় কখনো দেখা হলে অচেনা মানুষের মতো মুখ ঘুরিয়ে চলে যাব। এই বলে ও চলে যায়। এইদিকে সিয়াদের স্কুলে কার কি কেরিয়ার প্ল্যান জানতে চাওয়া হয়। সেখানে দেইয়ং জানতে পারে যে সিয়া কলেজ যেতে চায় না। পরে সিয়াকে জিজ্ঞেস করলে জানতে পারে যে ও মেকআপ আর্টিস্ট হতে চায়, তাই সে কলেজে যেতে চায় না, কারণ কলেজ ডিগ্রির কোনো দরকার নেই ওখানে। নেক্সট দেখি জেবিসির অফিসে দাজুং আর ওর এক কলিগ লাঞ্চে যাচ্ছে, লিফটের জন্য ওয়েট করছে। সেই সময় ইউমি আসে ওখানে। ওদের ইগনোর করে এক সিনিয়রের সাথে গদগদ হয়ে কথা বলে। এরপরে ওরা লিফটে উঠলে একজন লোক ইউমির স্কার্টের নিচ থেকে মোবাইল দিয়ে ভিডিও করছে। এটা দাজুং দেখতে পায় আর ওর হাতটা ধরে নেয়। মার্শাল আর্টের প্যাঁচে ফেলে ওকে মাটিতে ধরাশায়ী করে। কেউই তো কিছু বুঝতে পারছে না। দাজুং তখন ওই লোকটার মোবাইল ইউমিকে দেয়। ইউমি তো ভিডিওটা দেখে শক হয়ে যায়। দাজুং যখন মারছিল তখন ইউমির ওই ফ্রেন্ড কাম সিনিয়রটা বলে যে ও কিন্তু তোমাদের পারফরমেন্সের উপর জাজ করে কে জবটা কন্টিনিউ করবে তার কিন্তু রিপোর্ট দেবে, তাই এক্ষুনি ওকে সরি বলো। ইউমি সরি বলতে যাচ্ছিল, দাজুং ওকে বলতে দেয় না। বলে ও ম্যানেজার হোক, ডিরেক্টর হোক, সিইও হোক, আর যাই হোক না কেন, যে অন্যায় করেছে তার কাছে যার সাথে অন্যায় হয়েছে তার কখনোই সরি বলা উচিত নয়। এরপরে পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যায়। ইউমি জিজ্ঞেস করে দাজুংকে যে ওকে সরি বলতে দিল না কেন। দাজুং বলে তুমি যদি অন্যায়কারীর কাছে ক্ষমা চাইতে তাহলে তুমি কিছুতেই শান্তিতে থাকতে পারতে না। সারা জীবন তোমাকে এটা কুরে কুরে খেত। আমি আমার মেয়ের সাথেও যদি এরম হতো তাহলেও একই কথাই বলতাম। আমি চাইনি তুমি একটা ট্রমার মধ্যে দিয়ে থাকো সারা জীবন।
ইউমির মধ্যে একটা গিল্ট কাজ করতে থাকে এবারে, কেননা ও সবসময় দাজংয়ের সাথে খারাপ ব্যবহার করে এসেছিল, কিন্তু দাজং ওকে হেল্প করলো। কিন্তু সেই সময় ওই সিনিয়র এসে বেশ রেগেই ইউমিকে ডেকে নিয়ে চলে যায়। বাই দ্য ওয়ে, এই কিন্তু সেই সিনিয়র যে মেকআপ না করে শো না করার জন্য দাজং প্রথম আউটডোর ব্রেকটা পেয়েছিল। আর এখানে এই মারামারিতে দাজংয়ের জুতো ছিঁড়ে যায়। জেবিসিতে এবার ওই ডিভোর্সের প্রোগ্রামটা রেগুলার বেসিসে হবে, কারণ অডিয়েন্স চাইছে আরও কয়েকটা এপিসোড। কিন্তু হোস্ট হিসেবে দাজংকে না নিয়ে অন্যজনকে নিচ্ছে। আসলে ও যাকে জেলে পাঠিয়েছিল ওর ইনফ্লুয়েন্স বেশ ভালোই ছিল, তাই দাজংকে ওই প্রোগ্রামের প্রডিউসার হোস্ট হিসেবে নিতে চাইলেও ওকে নিতে পারে না। সেদিন রাতে জিহুন আসে দাজংয়ের সাথে দেখা করতে, বলে ওকে নিয়ে একটা জায়গায় যেতে চায়। দাজং বলে ও এখন জুতো সারাতে দিতে যাবে। এটা হচ্ছে ওই জুতো জোড়া যেটা দাজংকে ওর প্রথম ফ্যান মানে দেইয়ং দিয়েছিল, কিন্তু দাজং ভাবতো যে এটা জিহুন দিয়েছে। জিহুন বলে যে ওখান থেকে হয়েই না হয় যাওয়া যাবে। দাজং জুতো সারাতে দিয়ে এসে গাড়িতে বসলে জিহুন বলে তোমাকে প্রায় সবসময় দেখি ওই জুতোটা পরতে, আমি জানলে স্নিকার্স না দিয়ে ওই জুতোই দিতাম। দাজং বলে এটা তো আমার ফার্স্ট ফ্যান, মানে তুমিই তো দিয়েছো। জিহুন বলে যে না আমি দিইনি। তখন দাজং তো চিন্তায় পড়ে যায় যে এরকম ঠিকঠাক সাইজের জুতো তাহলে দিল কে ওকে। এরপর জিহুন দাজংকে একটা পার্কে নিয়ে আসে আর ওকে একটা আংটি দিয়ে প্রপোজ করে। বলে ওর দাদা মারা যাওয়ার পরে জিহুনের লাইফে যখনই কোনো ভালো সময় বা খারাপ সময় এসেছে তখন দাজংয়ের কথাই ওর প্রথম মনে পড়েছে। এখন জিহুন চায় দাজংয়ের লাইফেও যেন ও ওরকম একটা ব্যক্তি হয়ে উঠতে পারে, যাকে দাজং ওর ভালো সময় বা খারাপ সময় মনে করবে। কিন্তু দাজং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। জিহুন জিজ্ঞেস করে তুমি কি তোমার এক্স হাজবেন্ডের জন্য আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলে না? দাজং কিছু বলে না। বাড়ি ফেরার সময় দেইয়ং ফোন করে দাজংকে। দাজং জিজ্ঞেস করে হঠাৎ ফোন করেছো কেন? দেইয়ং বলে টিভিতে দেখলাম প্রোগ্রামের হোস্ট চেঞ্জ করেছে। তখন দাজং বলে কনসার্ন দেখাচ্ছ? ডিভোর্সের দিন এলে না, সিয়া যখন অসুস্থ হয়েছিল তখনও এলে না। 18 বছরের বিবাহিত জীবনে ভালো খারাপ যখনই দরকার হয়েছে তোমাকে পাশে চেয়েছি, কিন্তু তুমি কখনোই থাকোনি। কিন্তু এখন ডিভোর্সের পরে কনসার্ন দেখাচ্ছ? এসব করতে হবে না, এরপরে আর কখনো আমাকে ফোন করো না। দেইয়ং রাস্তার অন্যদিকে দাঁড়িয়েই কথা বলছিল। ও দাজংয়ের কাছে আসতে চাইছিল, কিন্তু সেই সময় রাস্তায় গাড়ি চলাচল করছিল তাই আসতে পারে না। এর পরের সিনে দেখি যে সিয়া যে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে ওর মালিক ওকে দোষারোপ করছে যে সিয়া টাকা চুরি করেছে। সিয়া বলে যে ও করেনি। সেই সময় দাজং আসে, মালিকের থেকে সিসিটিভি ফুটেজ চায়। মালিক বলে ক্যামেরা খারাপ আছে। তখন দাজং বলে আপনি আরেকবার ভালো করে চেক করুন, তারপরেও যদি না হিসেব পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদিও জানি সিয়া চুরি করেনি, তাও আমি আপনার ক্ষতিপূরণ করে দেব। ওখান থেকে বেরিয়ে এসে দাজং সিয়াকে খুব বকাবকি করে ও পার্ট টাইম জব করছে বলে। সিয়া বলে ও মেকআপ একাডেমির জন্য টাকা জমাচ্ছে। দাজং তখন বলে তুমি কি ভাবছো তোমার মা তোমাকে মেকআপ একাডেমির জন্য প্রয়োজনীয় টাকা দিতে পারবে না? আমি ঠিকই পারবো, তুমি এই পার্ট টাইম জব ছেড়ে দেবে, কলেজ এন্ট্রান্সের জন্য পড়াশোনা করো। সিয়া বলে ও কলেজে যাবে না। তা শুনে দাজং আরো বকাবকি করে। তখন সিয়া বলে এখন তুমি কনসার্ন দেখাচ্ছ, আমি জানি আমি জন্মেছি বলে তোমাদের জীবনটা এরকম হয়ে গেছে। আমি যদি না জন্মাতাম তাহলে তোমাদের জীবনটা সুন্দর হতে পারত, তাই তোমরা আমাকে জীবনের বোঝা মনে করো। আমি চাই না আমার পড়ার খরচ তোমাদের ওপর চাপিয়ে দিতে, তাই আমি আমার নিজের পড়ার খরচ নিজেই জোগাড় করে নেব। দাজং অনেক বোঝাতে চায় যে ও যা ভাবছে ভুল ভাবছে, কিন্তু সিয়া শোনে না, ও চলে যায়। দূর থেকে দেইয়ংও এসব কিছু শুনছিল। ও দাজংয়ের কাছে আসতে চায়, কিন্তু গাড়ির কাছে নিজের ফেস দেখে তারপরে আর আসতে পারে না। অনেক রাত করে সিয়া যখন বাড়ি ফেরে দেখে ওর মা ওর জন্য বাইরে ওয়েট করছে। দাজং বলে সিয়া বা সিউ কোনো অ্যাক্সিডেন্ট নয় ওদের লাইফে, উল্টে ভগবানের আশীর্বাদ। ওদের দুজনের জন্যই ওদের লাইফটা আরো সুন্দর হয়েছে। সিয়াকে বলে এবার থেকে তোমার মনে যা আসবে আমার সাথে শেয়ার করবে, আর তোমার যা পড়তে ইচ্ছা পড়বে। তুমি যদি কলেজে যেতে না চাও তাহলে না যেও। যেহেতু আমি কলেজে যাইনি বলে অনেক কিছু ফেস করেছি, তাই আমি চেয়েছিলাম তুমি কলেজে যাও, কিন্তু তোমার হায়ার স্টাডিজের জন্য যদি কলেজে যাওয়ার দরকার না থাকে তাহলে তুমি কলেজে না যেতেই পারো। তবে তোমাকে পার্ট টাইম জবটা ছাড়তে হবে।
আমি তোমার পড়ার খরচ অ্যাফোর্ড করতে পারবো। এরপরে দিদা, মেয়ে, নাতনি তিনজনে মিলে একটু সময় স্পেন্ড করে একসাথে। পরের দিন স্কুলে দেইয়ং সিয়াকে একটা ব্যাংকের পাসবুক দেয়, বলে যে সিয়ার বাবা দিয়েছে। ওই পাসবুকে দেখে সিয়ার লাইফের প্রত্যেকটা ইম্পর্টেন্ট দিন, মানে জন্মদিন, হামাগুড়ি দেওয়ার দিন, হাঁটার দিন, কথা বলার দিন, ওই সব স্পেশাল দিনে কিছু না কিছু টাকা জমিয়ে রেখেছে আর দিনগুলো উল্লেখও করে রেখেছে। এসব দেখে সিয়া বেশ ইমোশনাল হয়ে পড়ে। তখন ও ওর বাবাকে ফোন করে সরি বলে আর বলে যে খুব মিস করছে, যেন দেখা করতে আসে। দেইয়ং বলে আমি খুব তাড়াতাড়ি দেখা করতে আসবো। এরপরে দেইয়ং ফোন করে দাজুংকে বলে দেখা করতে চায়, কিন্তু দাজুং দেখা করতে চায় না। দেইয়ং বলে আমি বাড়ির কাছেই আছি, তাই সামনাসামনি দেখা করে কথা বলতে চাই। দাজুং দেইয়ং এর সাথে দেখা করতে বেরিয়ে যাওয়ার পরে জিহুন ওদের বাড়ি আসে। সিয়া দরজা খুলে ওকে দেখে অবাক হয়ে যায়। জিহুন বলে আমি তো হংদেয়ং এর বাড়ি খুঁজছিলাম। সিয়া বলে হ্যাঁ, হংদেয়ং আমার বাবা। এটা শুনে জিহুন অবাক হয়ে যায়। এদিকে দেইয়ং অনেকক্ষণ না এলে দাজুং ওকে ফোন করে। দেইয়ং ফোন রিসিভ করেই ওর সামনে আসে, বলে যে আমি দেইয়ং, উইয়ং নই। দাজুং ওর থেকে ফোন ছাড়িয়ে নিয়ে বলে দেইয়ং এর ফোন নিয়ে আমার সাথে মস্করা করছো। দেইয়ং সবকিছুই বলে কিভাবে ও হঠাৎ করে একদিন কম বয়সী হয়ে গেছে, কিন্তু দাজুং তা কিছুই বিশ্বাস করে না। বলে এরপর থেকে আমার আর আমার ছেলেমেয়ের আশেপাশে যেন তোমায় না দেখি। বাড়ি ফিরলে সিয়া দাজুংকে জানায় যে জিহুন এসেছিল ওর বাবার খোঁজ করতে করতে, কিন্তু কেন এসেছিল সেটা বলেনি। স্কুলে সিয়া ওর ব্যাংক বুকটা দেখছে, তখন জিহো এসে ওখানে বসে। সিয়া বলে যে আমি বাবাকে ভুল বুঝতাম যে আমার কেয়ার করে না, কিন্তু আমার লাইফের সব ইম্পর্টেন্ট দিন এই ব্যাংক বুকে সেভ করে রেখেছে বাবা। জিহো বলে আমি তো আগেই বলেছিলাম উনি খুব ভালো মানুষ। তখন উইয়ং ওদের দেখতে পেয়ে হাত নাড়ে, সিয়াও হাত নাড়ে। জিহো বলে এই ছেলেটাকে আমি একদম পছন্দ করতে পারি না। সিয়া জিজ্ঞেস করে কেন, কি করেছে ও? জিহো তখন বলে যে ও তোমাকে পছন্দ করে, তুমি ওকে পছন্দ করো। তা শুনে সিয়া তো হেসে ফেলে, বলে আমি ওকে পছন্দ করি না, আর ও যদি আমাকে পছন্দ করে তাতে ওকে হেট করার কি আছে? জিহো তখন বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সিয়া বলে ইয়ার্কি করছো? তা বলে সিয়া চলে যায়। সেদিন রাতে সিয়া যখন বাড়ি ফিরছিল তখন দুটো মেয়ে ওকে বুলি করে, যে ও জাসুংকে লাইন মারতো, এইসব অনেক কিছুই বলে। সবকিছু শুনেও সিয়া ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মেয়েগুলো বলে মা কেমন দেখতে হবে তো, টিনেজ মম ছিল, ওর মেয়েও তো এরকম ক্যারেক্টারেরই হবে না। এটা আর সিয়া নিতে পারে না, গিয়ে ওর হাত মচকে বলে সরি বলাগে, আমাকে যা বলেছিস সহ্য করে নিয়েছি, কিন্তু আমার মাকে বলেছিস তাই তোকে ছাড়বো না। মেয়েটা তখন এত ব্যথা পায় যে বাধ্য হয়ে সরি বলে, তাই সিয়া ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। তখনই ওই বুলি গ্যাংয়ের ছেলেরা এসে ওর সামনে দাঁড়ায়। সিয়া ওদেরও পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন ওদের একজন ওর হাত ধরে। ঠিক সেই সময় জিহো এসে একটা কিক করে আর ওর ধাক্কায় সবাই পড়ে যায়। তারপরে সিয়াকে নিয়ে পালিয়ে যায়। বুলি গ্যাংও ওদের ধাওয়া করা শুরু করে। সেই সময় জাসুং ওদের দেখতে পায়, ও বুলি গ্যাংকে আটকায়, বলে যে সিয়ার সাথে লাগলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জাসুংও তো একসময় বুলি করতো, তাই ওরা একটু ভয়ই পায়। জাসুং আরও বলে যে ওর সাথে যে ছেলেটা আছে ওকেও কিছু বলবি না। এরপরে কিছু দূর এসে জিহো আর সিয়া থামে। জিহো বলে আমার জন্য মনে হয় তুমি একটু আনকমফোর্টেবল হচ্ছ, তাই ভুলে যাও আমি যা বলেছিলাম, আবার আমরা আগের মতো শুধু বন্ধুই থাকি। এই বলে ও চলে যায়। সেই সময় পেছন থেকে সিয়া ডাকে, বলে একা একা যাচ্ছ কেন, একসাথে চলো। এসে ও জিহোর হাত ধরে, মানে সিয়ারও জিহোকেই পছন্দ ছিল। দাজুং অফিস থেকে ফেরার পথে দেখে যে উইয়ং এসেছে সিওর সাথে বাস্কেটবল প্র্যাকটিস করার জন্য। দাজুং খুব রুড ভাবেই উইয়ংকে বলে এত রাতে সিউ যাবে না, কালকে প্র্যাকটিস করো। বাড়ি এসে দাজুং সিউকে বলে উইয়ং এর সাথে কম মিশতে। জিজ্ঞেস করে অন্য বন্ধুদের সাথে টাইম স্পেন্ড না করে সবসময় উইয়ং এর সাথে থাকে কেন। সিউ বলে কারণ আমার আর কোনো বন্ধু নেই। স্কুলে একটা সময় আমি খুব বুলি হতাম, কেউ বন্ধু হতে চাইতোই না। উইয়ংই প্রথম যে আমার বন্ধু হয়, ওই প্রথম যে আমাকে বাস্কেটবল খেলার জন্য ইন্সপায়ার করে। ওর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই আমার স্কুল লাইফটা বেশ অন্যান্য ছেলে মেয়েদের মতোই নর্মাল চলছে। তার জন্য আমি উইয়ংয়ের কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকবো। তাহলে বলো কি করে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না?
তখন দাজুং আর কিছুই বলে না, ও তো এসবের কিছুই জানতো না। ওর একটু খারাপও লাগে যে ও ছেলে মেয়েদের ব্যাপারে সেরকম কিছু খোঁজ খবর রাখেনি এতদিন। জেবিসিতে ম্যানেজার 4জন ট্রেনির মধ্যে কোন 3জন থাকবে তার ফাইনাল লিস্ট নিয়ে আসে। তা দেখে ডিরেক্টর তো রেগে যায়। 4জন ট্রেনিকে ডেকে জানায় যে দাজুংয়ের এটা শেষ সপ্তাহ। ডিরেক্টর প্রথমে দাজুংকে না চাইলেও এখন ওকে পছন্দ করে, তাই এই রেজাল্টটা ওর পছন্দ হয় না। ডিরেক্টর গিয়ে যে ডিপার্টমেন্ট রেজাল্ট তৈরি করেছে সেখানে বেশ ঝামেলা করে আসে। বলে যে আমার অ্যানাউন্সারকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করিয়ে টিআরপি বাড়িয়ে এখন তাকে ফায়ার করছো। এরপর থেকে কোনো অ্যানাউন্সারকে আর অন্য কোনো প্রোগ্রামে আমি পাঠাবো না। ডিরেক্টর ম্যানেজারকে বলে দোষ তো আমারই ছিল, আমার ডিপার্টমেন্টেই ছিল দাজুং। ওর ব্যাপারে যদি প্রথম থেকে আমি সাপোর্টিভ হতাম তাহলে এরকমটা হতো না। এখানে আমরা জানতে পারি জিহুন দেইয়ং এর খোঁজ করছিল, কারণ জিহুনের দাদা যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল ওটা দেইয়ং আগে যে কোম্পানিতে কাজ করত ওই কোম্পানিরই গাড়ির সাথে হয়েছিল, আর ওই গাড়িটা তখন দেইয়ংই চালাচ্ছিল। জিহুন দেইয়ং এর ফোন নাম্বার ম্যানেজ করে ওকে ফোন করে, বলে আপনার কি ক্রিসমাসের দিনের অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? আমি আপনার সাথে দেখা করে ওই ব্যাপারে কথা বলতে চাই। দেইয়ং ওকে ওই দিনের জন্য সরি বলে। এরপরে দাজুং যে জুতো সারাতে দিয়েছিল ওটা নিতে আসে। ওখানে সেলস গার্ল বলে আমি আপনার খুব বড় একজন ফ্যান, অটোগ্রাফ দেবেন? তারপরে বলে আমি আগে আপনার ফ্যান ছিলাম না, কিন্তু এই জুতোটা যে দিয়েছে সে আপনার খুব বড় ফ্যান ছিল, আপনার ব্যাপারে অনেক কথা বলে, ওর কথা থেকেই ইন্টারেস্টেড হয়ে আপনাকে দেখা শুরু করি, তারপরে আমি নিজেও ফ্যান হয়ে যাই। দাজুং জিজ্ঞেস করে যে এই জুতোটা কিনেছিল তাকে আপনার মনে আছে? মেয়েটা বলে মনে থাকবে না, ওর কথা শুনেই তো আপনাকে দেখতে শুরু করি। দাজুং জিজ্ঞেস করে ওনার বয়স কি 35 থেকে 40-র মধ্যে? মেয়েটা বলে না না, ওর স্টুডেন্ট ছিল একজন। দাজুং বাইরে এসে এক এক করে উইয়ং এর এতদিন ধরে বলা সব কথা আর বিহেভিয়ার গুলো মনে করতে থাকে। ও দেইয়ং এর সাথে প্রচুর সিমিলারিটি খুঁজে পায়। সব মনে করে ও খুবই কাঁদে। ও বুঝতে পারে যে উইয়ংই দেইয়ং। তারপরে দেইয়ংকে ফোন করে, জিজ্ঞেস করে ও কোথায়। তারপরে বলে ও যেন ওখানেই থাকে, দাজুং দেখা করতে আসছে। দাজুং দেইয়ং এর কাছে পৌঁছে বলে তুমি যখন তোমার জীবনটা আবার ফিরে পেয়েছিলে তাহলে কেন আবার আমার সাথে বা ছেলে মেয়েদের সাথে দেখা করতে গেলে? আমি তো ডিভোর্সও দিয়েছিলাম যাতে তুমি ভালোভাবে বাঁচতে পারো, সবই তো ঠিক ছিল, তাহলে তুমি কেন আবার তোমার জীবনটাকে আমাদের সাথে জড়াতে গেলে? আর এতদিন যখন লুকিয়েই ছিলে এখন বা বলতে গেলেই কেন? দেইয়ং বলে আমি অনেক আগেই এসব বলতে চেয়েছিলাম, কিন্তু সিইউ আর সিয়ার সাথে দেখা হওয়ার পরে মনে হয় ওদের মনের কথা জানতে হলে আমাকে ওদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, তাই আমি আর সত্যিটা বলিনি। এইভাবেই জীবন চলতে থাকে। এসব শুনে দাজুং খুব কান্না করে। দেইয়ং দাজুংকে কাছে টেনে নিয়ে বলে ওকে খুব মিস করেছে। তারপর দুজন দুজনকে কিস করে। তো আজকের পার্ট এখানেই শেষ করছি। এন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।